সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রধান উপদেষ্টা, ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই অন্তর্বর্তী সরকারের। সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান। আসলে যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের সংঘর্ষে নিহত 1, আহত অর্ধশতাধিক, সড়ক অবরোধ। এবং সাগররুনি হত্যা মামলা তদন্ত থেকে র্যাবকে সরানোর নির্দেশ হাইকোর্টের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠনের আদেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দীর্ঘপত্র ব্যক্ত করেছেন। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই তাদের। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছিল ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙ্গন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো। তারেক রহমান বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্দশার মধ্যে দিনেতিপাত করছে বন্যা কবলিত মানুষ। বিবৃতিতে বন্যার কবলিত এলাকার আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বলে জানান তিনি। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে ওই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। টাস্কফোর্স গঠনের পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হয়।
উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। গত 3 দিনে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে বেড়েছে বাণিজ্যদের। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে নিয়ন দুলালের রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা হক। চলতি বছর দফায় দফায় বন্যায় সর্বশান্ত উত্তরাঞ্চলের মানুষ। পঞ্চম দফার বন্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। এতে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার 5টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় মানুষ নদী ভাঙন সহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ফলে সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিস্তার বাড়ি বন্যাতে আবার ঘর বাড়ি সব তলে গেছে, অটো সব তলে গেছে। হ্যাঁ, খাওয়ার কষ্ট, আনাগোনা করতে পারছি না। 3 দিনের যে বৃষ্টি হয়েছে, তিস্তার পানি বাড়ছে, ফসলি জমি সব পানির নিচে তলিয়ে গেছে। এই অব্যাহতি যদি পানিটা থাকে তাহলে এই আমাদের যে কৃষকরা আছে তাদের অনেক ক্ষতি হবে। আমরা ত্রাণ কোনো কিছুই চাই না, আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা অতি জরুরি এবং এটা প্রয়োজন আমাদের এলাকার জনগণের। এদিকে টানা 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে দ্রুত পানি বাড়ছে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টের সমস্যার মধ্যে আছে, সেটাও আর আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। আপনারা একটা সুন্দর কথা বলছেন, পানি বাড়ার সাথে সাথে যে কমার সাথে সাথে ভাঙন দেখা যায়। আপনারা ইতিমধ্যে জানেন যেসব অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ করেছি। প্রতি বছর বন্যা হওয়ায় তিস্তার গর্ভে পলি পড়ে পানি ধারণ ক্ষমতা কমে যায়, ফলে অল্প পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর আবার শুরু হয় তীব্র ভাঙন। এতে প্রতি বছর ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা বাড়ছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে 17 জনের নামে উল্লেখ সহ 100 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গেল রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোনাইল আহমেদ ইমরানের বাবা মোহাবুদ্দিন ওরফে মোহাম্মদ সোয়াব মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে 21 জুলাই শেখ হাসিনার নির্দেশে আসামিরা সাহেবপাড়া এলাকায় গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মোনাইল আহমেদ ইমরান। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুরে ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। সকাল 7টায় দিনাজপুর গোবিন্দগঞ্জে আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা 8টি ভ্যানকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হয়। এ সময় আহত হয় আরও 4 জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রামের সম্পত্তি লোভে 80 বছরের বৃদ্ধা মা ও প্রতিবন্ধী বোনকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় 2 সন্তানের বিরুদ্ধে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বুধরা গ্রামে। ভুক্তভোগী ওই বৃদ্ধা জানান 2 ছেলে কবির আহমেদ এবং মনির আহমেদ তার ছোট ছেলে ও প্রতিবন্ধী মেয়ে এবং তার সম্পত্তি জাল করে খারিজ করে নেয়। প্রতিবাদ করায় তাকে সহ তার মেয়েকে মারধর করে তাড়িয়ে দেয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। আমি বিল্ডিং করছি, কবির আমাদের দখল করে নিয়েছিল। আর একটা বাপের বাড়িতে হকানি বানাইছি, মনির আমাদের দখল করে নিয়েছিল। কবির আমার বড় ছেলে, মেজর ছেলে মনির আমার, তার বউ বাচ্চা তনুগা আর মজ্জুর করে বার করে দিচ্ছে, আর খাবার না দেয় না।
আমি এখন চাই আনের বিচার চাই কবিরামাদের মনিরামাদের, তারপরে আমি গড়বাড়ি চাই চাইতাম চাই ইনশাল্লাহ। আমার আব্বা মারা যাবার পর হইতে তাদের অত্যাচারে অশেষ হইয়া না বাসা ভাড়া থাকতেছি ফেনি, শারীরিক প্রতিবন্ধী। এখন আমার তো বিয়ে হয় না, আমি বাপের ভাই বিচার চাই, বিচার চাই আমার মায়ের রূপে যে অত্যাচার করছে এটার বিচার চাই, আমি বাপের বিচার চাই। রাজশাহীতে আবাসন ব্যবসার নামে প্রতারণা করে কোটিপতি বনে যাওয়া গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের জুয়া ও মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে করে রাজশাহীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10 মিনিটের এই ভিডিও দেখাচিত্রে যায় মোস্তাফিজুর রহমান সহ আরও 3 জন ব্যক্তি একটি কক্ষে জুয়া খেলার পাশাপাশি ইয়াবা সেবন করছেন। ভিডিওটিতে মোস্তাফিজুর রহমানকে কক্ষে থাকা সিসি ক্যামেরা দেখিয়ে বাকি 3 জনকে সতর্ক করতে দেখা যায়। এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এমন কোনো ভিডিও তার নেই, এটি চক্রান্ত করে তৈরি করা হয়েছে। চট্টগ্রাম সংবাদ। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার শিবগঞ্জের প্রতিমা শিল্পীরা। তবে কারিগররা বলছেন প্রতিমা তৈরিতে অন্য বছরের তুলনায় এবার খরচ বেশি, সে তুলনায় মজুরি পাচ্ছেন না তারা। বগুড়া থেকে সাজু মিয়া পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব ঘিরে বগুড়ার শিবগঞ্জে চলছে শেষ সময়ে প্রতিমা তৈরির কাজ। মাটি দিয়ে প্রতিমার আকৃতি বানানোর কাজও শেষ পর্যায়ে। কারিগরদের নিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, কার্তিক, গণেশের মূর্তি। এরপর চলবে রং তুলির কাজ। 5টা মূর্তি ডেলিভারি করে দিতে আমার 2 মাস সময় লাগে। কর্মচারীগুলো আছে, কর্মচারীকে দিতে হয় কিছু। যখন যাবেন 70-80 বা 1 লাখ টাকা পর্যন্ত কাজ আছে। পূজার আয়োজকরা জানান অন্য বছরের তুলনায় এবার প্রতিমা তৈরিতে খরচ গুনতে হচ্ছে একটু বেশি। শিবগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা আশা করছি এটা ঘটবে না, মানে ঘটারও কোনো সম্ভাবনা নেই। অন্যান্য বারের চেয়ে আমরা শঙ্কামুক্তভাবে এবার পূজা করতে পারবো। আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন শেষ করতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। আমরা আশা করছি যে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা খুব স্ট্রংলি আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে মানুষজন উৎসব মুখর পরিবেশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, সেই চেতনা ধারণ করে উৎসবটাকে বাস্তবায়িত হবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 12 অক্টোবর দশমীতে শেষ হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এবার দেবী দুর্গা আসবেন দোলায়, ফিরবেন ঘোড়ায় চড়ে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামে পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও 2 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। জানা গেছে জাহাজের মধ্যে পুড়ে ঝুলেছিল স্বর্ণরসা মরদেহ। পরে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে সকালের দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির সম্পর্কেও স্পষ্ট ধারণা মেলেনি। ভারতীয় পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিশীথ রানে কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে চলমান মুম্বাইয়ের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে চট্টগ্রামে আন্দোলন হয়েছে। ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাজ্জাদ শেখের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদী কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা আন্দার কিল্লা শাহী জামে মসজিদের প্রান্তরে জমায়েত হয় এবং প্রতিবাদী মিছিল শুরু করে। মিছিলটি চেরাগি পাহাড়ের মোড়ে এসে প্রতিবাদী আজান, নাশিদ পরিবেশন, মশাল প্রজ্বলন করে। পরে ছাত্র জনতা মিছিলটি ইনকিলাব ইনকিলাব লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে জামালখানে মোড়ে গিয়ে সিরাত সম্পর্কে আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের অপসারণ ও বয়লার আইন 2022 কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বয়লার
পরিচালকবৃন্দ। রাজধানীর মিরপুরে প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা। বক্তারা অভিযোগ করেন, প্রধান ব্রয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান নিজ স্বার্থে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করে ব্রয়লার শিল্পকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ব্রয়লার আইন 2022-এর অধীনে 12, 29 এর 1 এবং 30 ধারা শুধু সাংঘর্ষিক নয়, এটা সম্পূর্ণ কালো আইন। এ সময় প্রধান ব্রয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের অপসারণ ও ব্রয়লার আইন 2022 কালো আইন দ্রুত বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ব্রয়লার পরিচালক কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম, কার্যকরী সভাপতি মুসলিম উদ্দিন, সহসভাপতি সলিমুল্লাহ দুলাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাউদ্দিন সহ অনেকে। কেরানীগঞ্জ ও সাভার এলাকার যুব সমাজে অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বন্ধন সেবা সংঘ। লুঠের চর হাউজিং মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজনের মূল পৃষ্ঠপোষক জয়নাল আবেদিন ফারুকী। আয়োজকরা জানান, 18টি দলের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের আয়োজনের মূল উদ্দেশ্য যুব সমাজকে মোবাইল ফোন, মাদকসহ বিভিন্ন প্রকার আসক্তি থেকে ফিরিয়ে ক্রীড়াঙ্গনমুখী করে তোলা। এই টুর্নামেন্টের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক প্রতিবাদ হিসেবে আখ্যা দেন তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 82 বছর পর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইলের মধুপুর গড়ের রসালো ফল আনারস। লাল মাটির বনাঞ্চল হিসেবে যেমন মধুপুরের খ্যাতি রয়েছে, তেমনি ফলের রানী আনারসেরও রয়েছে ইতিহাস ঐতিহ্য। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সনদ পাওয়ায় মধুপুরের প্রধান অর্থকরী ফসল আনারসের গুণগত মান কৃষকের আগ্রহের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি বেড়ে গেল বলে জানায় স্থানীয়রা। আনারস জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি, তবে বিদেশে রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণের দাবি কৃষকদের। কিনা 20 টাকা করে বাজারে আনছি, বাজারে 2000-2200-2500 টাকা দাম করে। এটা বাজার মূল্য অন্য জিনিসের তুলনায় এটা বাজার খুবই কম, কারণ আমার চাষি ঘরও পোষে না, যারা ব্যবসায়িক করে কিনছে এগারো মনে করুন যে পোষে না। এখন যে বর্তমান যে আশিনা মালটা, এটার মোটামুটি বাজার ভালো, কিন্তু যে সিজনাল যে মালটা, এই মালটা মানে কোনো দামে বিক্রি করা যায় নাই। সরকার আমাদের আনারসটা স্বীকৃতি দিছে, এটা আমাদের জন্য ভালো। আর এটার জন্য একটা মিল করলে তাহলে আমাদের জন্য, কৃষকের জন্য আরো ভালো হতো। এই আনারসকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায়, তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে এবং বিদেশে এটা রপ্তানি হবে। শেষ করবে এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রধান উপদেষ্টা। ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই অন্তর্বর্তী সরকারের। সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ দেশ করার আহ্বান। আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের সংঘর্ষে নিহত 1, আহত অর্ধশতাধিক, সড়ক অবরোধ। এবং সাগররণী হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরানোর নির্দেশ হাইকোর্টের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠনের আদেশ। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।